নাম্বার দেখেন, কম্পিউট দা বিটা কোএফিসিয়েন্ট ফর স্টক এ এর স্টক বি। তাহলে আমাদের কি বের করতে বললো? কম্পিউট বিটা, বিটার মান বের করতে বললো। তাহলে আমরা জানি বিটা যদি থাকে তাহলে আমি এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্রটা প্রয়োগ করতে পারি। কি সূত্র? আর এফ প্লাস বিটা, তারপরে হচ্ছে কে এম মাইনাস আর এফ। তাহলে এই সূত্র প্রয়োগ প্রয়োগ করে বের করতে পারি। কি প্রবলেম তাহলে আমরা দেখি। দেখো, আমাদের বিটা যদি এই সূত্রটা যদি আমি প্রয়োগ করতে চাই, আমার মান বের করতে বলছে কার ভাই? এই যে বিটার মান বের করতে বলছে। তার মানে আমাকে কি এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান লাগবে, আর এফ এর মান লাগবে, কে এম এর মান লাগবে, এই তিনটা মান দেওয়া থাকতে হবে। তাহলে এখানে আমাদের বলছে কম্পিউট বিটা কোএফিসিয়েন্ট স্টক এ এন্ড স্টক বি উইথ দ্য ইনফরমেশন গিভেন বিলো। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে কোইফিসিয়েন্ট। এখানে আমাদের কি দেওয়া রয়েছে দেখেন, কোরিলেশন কোইফিসিয়েন্ট। কোরিলেশন কোইফিসিয়েন্ট মানে এটা হচ্ছে আমাদের আর এর মান। কোইফিসিয়েন্ট কোরিলেশন মানে এটা হচ্ছে আমাদের শুধু আর এর মান। আর এইখানে আমাদের যেটা দেওয়া রয়েছে, এখানে হচ্ছে বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সংক্ষিপ্ত প্রতীক চিহ্ন হিসাবে আমরা এস ডিউ ব্যবহার করতে পারি, অথবা এখানে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের প্রতীক হচ্ছে সিগমা, তাহলে সিগমাও ব্যবহার করতে পারি। তাহলে আমি যদি এই সূত্র প্রয়োগ করে বিটার মানটা বের করতে চাই, দেখেন তো ভাই, এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান আছে? এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান নাই। নাই। আবার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এই মানটাও নাই, কে এম এর মানটাও নাই। তাহলে এই সূত্র দিয়ে আমি এখন বিটার মান কোনোভাবেই বের করতে পারবো না। অতএব বিটা বের করার আরেকটা অল্টারনেটিভ সূত্র হচ্ছে আমাদের এই যে এটা। তাহলে এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করতে পারি? আমরা এই সূত্রটা প্রয়োগ করব তখনই যখন দেখব ভাই কিসের মান দেওয়া রয়েছে? আর এর মান, কোএফিসিয়েন্ট কোরিলেশন। কোরিলেশন মানে এটা দেওয়া রয়েছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া রয়েছে। তখন আমরা বিটার এই সূত্রটার হেল্প নিব। কখন? কোএফিসিয়েন্ট কোরিলেশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি থাকে, তাহলে আমরা বিটার এই সূত্রটা হেল্প নিব। বিটা ইকাল টু উপরে হচ্ছে সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এম মানে সিগমা এম, আর সাইড হচ্ছে আর। তাহলে আমরা এই যে এখান থেকে একটু দেখি। দেখেন, এখানে আমাদের দুইটা প্রজেক্ট রয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে আমি লিখলাম কি ভাই, এখানে লিখছি ফর এ। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন উপরে লিখছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের এই যে এখানে দেওয়া রয়েছে দেখেন, 0.50। তাহলে 0.50 বসাইলাম। নিচে হচ্ছে সিগমা এম। সিগমা এম এখানে আমাদের একটু প্রবলেম করে দিছে দেখেন। এখানে আমাদের বলছে ভেরিয়েন্স অফ দা মার্কেট রিটার্ন। ভেরিয়েন্স অফ দা মার্কেট রিটার্ন, ভেরিয়েন্স মানে হচ্ছে ভাই সিগমা স্কোয়ার। তাহলে ভেরিয়েন্স অফ দা মার্কেট রিটার্ন মানে এটা দেওয়া আছে আমার সিগমা স্কোয়ার এম এর মান। তাহলে কিসের মান দেওয়া রয়েছে? ভেরিয়েন্স অফ দ্য মার্কেট রিটার্ন মানে এটা হচ্ছে সিগমা স্কোয়ার এম এর মান দেওয়া রয়েছে কত? 0. কত দেওয়া রয়েছে ভাই বলেন? জিরো পয়েন্ট সিক্স। সিক্স এটা হচ্ছে আমাদের কিসের মান? এই ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে হলো সিগমা স্কোয়ার। তাহলে আমার তো সিগমা স্কোয়ারের মান দরকার না, এই যে এখানে আমার দরকার হচ্ছে শুধু কিসের মান দরকার ভাই? সিগমা শুধু সিগমার সিগমার মান। এম। তাহলে আমি এখান থেকে সিগমা এম এর মানটা সহজ বের করতে পারি। কিভাবে বের করব? আমি লিখলাম এই যে সিগমা এম, লিখলাম সিগমা এম ইকাল টু এই স্কোয়ারটা ওই পাশে দিয়ে দিব। তাহলে ওই পাশে দিয়ে দিলে একটা রুট হয়ে যাবে। স্কোয়ারটা যদি এই পাশে দিই, রুট হবে না ভাই? জি স্যার। রুট আবার 0.16। এখন আমি যদি এটাকে রুট করি, তাহলে আমার সিগমা এম এর মানটা দেখেন বের হয়ে যাবে। রুট করলে আমার কত বের হবে? 0.40 মানে বের হবে। জি স্যার, 0.40। তাহলে এই যে এখানে দেখেন কইরা দিছি, যে লিখলাম সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মান হচ্ছে 0.50, বসাইলাম 0.50। সিগমা এম এর মান দেওয়া ছিল না, ছিল হচ্ছে আমাদের এই যে ভেরিয়েন্স অফ দ্য মার্কেট রিটার্ন মানে সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার সমান এত। তাহলে সিগমা এম সমান স্কোয়ারটা এর পাশে দিছি রুট, আর এটাকে রুট করলে 0.40 আসলো। এই যে 0.40 নিচে বসাইলাম।
আর এর মান। আর এর মান হচ্ছে যে কোএফিসিয়েন্ট কোরিলেশন, এই যে প্রথমটা 40 আছে বসাইলাম। বসানোর পর আমরা যদি ক্যালকুলেশন করি কত আসে আমাদের, ক্যালকুলেশন করলে কত আসে দেখেন তো। উপরে হচ্ছে 0.50, ভাগ হচ্ছে 0.40। এটা তো উত্তর তো বের করে আছে। কত হয়েছে? 0.50 বের হয়েছে না ভাই? দেন তো। উত্তর তো দেয়া আছে। দেখেন ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা তাই বল। 50 স্যার। আচ্ছা, সেম একইভাবে আমরা বির মানটা বের করব। বির স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 0.60। আর আমাদের মার্কেট, এই যে সিগমা এম এর মান তো একটাই রয়েছে, এটা 0.40 বসাবো। আর আর এর মান, আর এর মান বির রয়েছে 0.75, 0.75 দিয়ে বের করতে পারবো। জি স্যার। আচ্ছা, যদি কারো সমস্যা হয় একটু বলবেন, তাহলে আবার বুঝে দেওয়া হবে, সমস্যা নেই। তাহলে আমরা প্রবলেম 7 দেখি এবার। দেখেন প্রবলেম 7। The standard deviation of A and B companies 7 and 9 কি দেওয়া রয়েছে আমাদের? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আমাদের কি ভাই? স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এসডি অথবা সিগমা। সিগমা। এসডিও বলতে পারি আমরা, সিগমাও বলতে পারি। তাহলে আমাদের এইখানে বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ, মানে এ দেওয়া রয়েছে 7, মানে সিগমা এ। সিগমা এর মান দেওয়া রয়েছে ভাই 7। সিগমা বির মান দেওয়া রয়েছে হচ্ছে আমাদের 9। দুইটা মান দেওয়া রয়েছে, একটা সিগমা এ আর একটা সিগমা বি। তারপরে বলছে কোরিলেশন বিটুইন, কোরিলেশন বিটুইন রিটার্ন অফ টু কোম্পানিজ। দুইটা কোম্পানির কোরিলেশন দেওয়া রয়েছে। কোরিলেশন কার মান দেওয়া রয়েছে? আর এর মান। কোরিলেশন এ এবং বি, দুইটা একত্রে কোরিলেশন এ এবং বির মান দেওয়া রয়েছে আমাদের 0.80। তাহলে এখান থেকে আমাকে বলল ফাইন্ড আউট কোভেরিয়েন্স। কোভেরিয়েন্সটা বের করতে বলছে দুইটা কোম্পানির। তাহলে কোভেরিয়েন্সটা আমরা নির্ণয় করব। তাহলে কোভেরিয়েন্সের সূত্রটা, কোভেরিয়েন্স থেকে আমাদের ডিরেক্ট কোনো সূত্র নাই, আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কোরিলেশন থেকে। তাহলে কোভেরিয়েন্স থেকে আমাদের ডিরেক্ট কোনো সূত্র নেই, তাহলে আমাদের কি করতে হবে? কোরিলেশনের সূত্রটা প্রয়োগ করতে হবে, যেটা ডিটারমিনেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন না লিখে এখানে লিখতে হবে ডিটারমিনেশন অফ কোভেরিয়েন্স। তাহলে কপি করে আমি ঠিক করে দিই, দেখেন। তাহলে আমাদের কি লিখতে হবে? ডিটারমিনেশন অফ, কি বের করবো আমরা? কোভেরিয়েন্স টু স্টক। কোভেরিয়েন্স টু স্টক লেখার পরে এখন আমরা, এই যে কোভেরিয়েন্স এর কোনো সূত্র নেই, এজন্য আমরা লিখবো উই নো দ্যাট কোরিলেশন, এটা হচ্ছে পুরো নাম হচ্ছে কোরিলেশন এ বি। কোরিলেশন এ বি সমান সমান হচ্ছে কোভেরিয়েন্স এ বি, নিচে হচ্ছে সিগমা এ ইন্টু সিগমা বি। তাহলে এখন দেখেন, এই যে কোরিলেশন এ বি, কোরিলেশন এ বির মান আমাদের এই যে এখানে দেওয়া রয়েছে -0.80। তাহলে কোরিলেশনের মান ওইখান থেকে আমি নিয়ে এসে বসাইলাম -0.80। কোভেরিয়েন্সটা আমার এ বি বের করতে বলছে, তাহলে এটা রেখে দিলাম। আর এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ, এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর দেওয়া রয়েছে 7, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি দেওয়া রয়েছে 9। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে সিগমা, তাহলে সিগমা এ হচ্ছে 7, সিগমা বি হচ্ছে 9। তারপরে কোভেরিয়েন্স আবার রেখে দিলাম, তারপরে এটা সাইড গুণন দেব। তাহলে আমাদের কোভেরিয়েন্স এ বি, এটার সাথে এটা গুণন হলে এই যে 0.40, 0.50 -50.40। দেখেন আমরা কি বুঝতে পারলাম নাকি সমস্যা হইলো বলেন? জি স্যার। বুঝতে পারছেন ভাই, না হলে আবার বুঝাবো। না স্যার, বুঝতে পারছি। তাহলে প্রবলেম 8। প্রবলেম 8-এ যেগুলো আমি করাচ্ছি দেখবেন বইয়ের ভিতরে অসংখ্য ম্যাথ রয়েছে। এই ম্যাথগুলো প্র্যাকটিস করে আপনাদের সাজেশন বা বই প্র্যাকটিস করবেন, যেগুলো সমস্যা ফিল করবেন ওগুলো আমাদের গ্রুপে পিক দিবেন, পিক দিলে ওগুলো আবার সলভ করে দেওয়া হবে। আশা করি সমস্যা হবে না।
যে আমার শিটে যা দিছি এরপরে আপনার বইয়ে কোনো প্রবলেম ফেস হবে না, তারপরেও যদি দুই একটা কোনো জায়গায় প্রবলেম ফেস করেন তাহলে পিক দিবেন, ইনশাল্লাহ করে দেওয়া হবে। আচ্ছা, প্রবলেম 8, দোলা কোম্পানি initiate a new corporation strategy, fixed its annual dividend 2.25, annual dividend 2.25। তাহলে এই যে ডিভিডেন্ড দেওয়া রয়েছে, এই ডিভিডেন্ডটার নাম হচ্ছে ডি নট। এই ডিভিডেন্ডের নাম হচ্ছে কি? ডি নট। তাহলে ডি নট দেওয়া রয়েছে আমাদের 2.25 পার শেয়ার। তারপরে আমাদের বলছে কারেন্টলি দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন মানে আমরা কি বললাম? রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর মানে এফ। এটা হচ্ছে আমাদের আর এফ। তারপরে বলছে দোলা হ্যাজ বিটা। তাহলে বিটার মান দেওয়া রয়েছে আমাদের 1.8। তারপরে মার্কেট রিটার্ন মানে কিসের মান দেওয়া রয়েছে? এটা কে এম এর মান দেওয়া রয়েছে। আমাদের বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দোলা স্টক। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য দোলা স্টক। তাহলে ভ্যালু মানে পি নটটা বের করতে বলছে, এই যে এটা বের করতে বলছে। তাহলে পি নট ইকাল টু ডি নট, পি নট ইকাল টু ডি নট ডিভাইডেড কে ই ইন্টু 100। ডিপি নট ডিভাইডেড কে, এটা সূত্র। তাহলে এটা যদি আমাদের বের করতে বলছে, তাহলে বলেন তো ভাই আমাদের ডি নট কি দেওয়া আছে? এই যে বলে দিছে না ডি নট, দেখেন তো দেওয়া আছে না ভাই? জি স্যার। স্যার দেওয়া আছে। ডি নট দেওয়া আছে কত? টু পয়েন্ট 0.25। ফাইভ। এবার প্রবলেম হচ্ছে ভাই, দেখেন তো এই যে কে এর মানটা আপনার কোনো জায়গায় দেওয়া আছে কিনা। না। এই কে এর মানটা আপনার কোনো জায়গায় দেওয়া নেই। তাহলে এরপর আপনাকে কি করতে হবে? এক্সপেক্টেড রেট অফ রিটার্নের হেল্প নিতে হবে। হেল্প নিয়ে এখান থেকে ভাই কে এর মানটা বের করে নিতে হবে আগে। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র কি বললাম আমরা? আর এফ প্লাস বিটা। আমি কিন্তু অনেকবার বললাম, আপনাদের কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর এফ প্লাস বিটা কে এম মাইনাস। মানে আর এফ। তাহলে এখন এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান দেওয়া রয়েছে, দেখেন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত দেওয়া রয়েছে আমাদের, বলেন তো ভাই? এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মানটা আমাদের দেওয়া নেই। এই দেওয়া নাই না। স্যার মান। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের আরেকটা নামই হচ্ছে ভাই কেই। হুম। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের আরেকটা বিকল্প নামই হচ্ছে কেই। তাহলে আমি আর এফ এর মান দেওয়া রয়েছে, আর এফ এর মান বসাইলাম। কত দেওয়া রয়েছে আমাদের আর এফ? তাহলে আর 4.5 স্যার। 4.50%। এটাকে যদি আমি পার্সেন্টেজ ভাঙ্গাই, পার্সেন্টেজ ভাঙানোর জন্য আমাকে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4.5, এটাকে পার্সেন্টেজ ভাঙালে 100 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 0.045। 4.5। দেখেন এই 4.5 ভাগ 100 ভাগ দিলে আমাদের এটা আসবে। তারপরে বিটার মান 1.80 দেওয়া রয়েছে, বসাইলাম। কেএম এর মান 10.50%। এটাকেও 100 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 0.105। আর মাইনাস আর এফ এর মান হচ্ছে আমাদের আবার ওইটা বসাইতে হবে 0.04। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি বের হবে ভাই? এই যে কেই বের হবে না? বলেন। স্যার। কেই বের করার পর তারপর আমি এটা কি করতে পারবো? বলেন। কেই যদি আমি বের করতে পারি তারপরে আমরা এটা করতে পারবো, দেখেন এই যেভাবে। হুম। তাহলে আমরা প্রথমে এটা বের করব। কেন বের করলাম এটা? কারণ হচ্ছে এই যে এখানে যখন আমি পি নট বের করব, এর সূত্র হচ্ছে ডি নট ডিভাইডেড কে। তাহলে ডি নট এর মান দেওয়া রয়েছে কিন্তু এটার মান দেওয়া ছিল না। এই জন্য আমাকে প্রথমে এটার মান নির্ণয় করতে হবে এই সূত্র দিয়ে, তারপরে এটা বের